আসসালামু আলাইকুম। মুশফিকুস সালেহীন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। দর্শক, কিছুক্ষণ আগে যেমনটা বলছিলাম, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই মুহূর্তে চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা। আমাদের সাথে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। তার কাছ থেকে শুনবো এই বিষয়ে আরও বিস্তারিত। হাসান, এনইসি সভার আর কি তথ্য আছে আপনার কাছে? চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভেতরে সভা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আসলে আজকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সামনে বাজেট ২৬-২৭ অর্থ বছরের যে বাজেট, সেই বাজেট নিয়ে আলোচনা মূলত এই সভায় প্রাধান্য পাবে। তার মধ্যে ২০২৬-২৭ অর্থ বছরে যে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, যেটাকে এডিপি বলা হয়, সেই এডিপি বিষয়ে আলোচনা হচ্ছে এবং সেই এডিপির কিন্তু চূড়ান্ত অনুমোদনও কিন্তু আজকে দেয়া হতে পারে। সেখানে গুরুত্বপূর্ণ যেহেতু এই বৈঠক, সেখানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি সহ অন্যান্যরা, অর্থনৈতিক বিষয়ে অন্যান্যরা উপস্থিত রয়েছেন কর্মকর্তারা। এবং এই সভায় ২৬-২৭ অর্থ বছরের যে কথাটি বলেছি, এডিপি অনুমোদনের বিষয়টি রয়েছে। এছাড়া সংস্কার ও উন্নয়নের পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা, যেটাকে শীর্ষ ৫ বছর মেয়াদী অর্থনৈতিক কৌশলপত্রের যে রূপরেখা, সেটা উপস্থাপন ও অনুমোদনের বিষয়ও কিন্তু রয়েছে। তো বাজে আমাদেরকে এখানে ব্রিফিং করার কথা রয়েছে। সভায় এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা, বিশেষ করে যারা রয়েছেন বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী সহ অন্যান্য মন্ত্রিসভার সদস্যরা কিন্তু উপস্থিত রয়েছেন। তো এডিপির চূড়ান্ত অনুমোদন নিয়ে যদি ব্রিফ করা হয়, তাহলে হয়তো বা আমাদেরকে এই সবার সম্পর্কে অবহিত করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি সভা শেষে ব্রিফ করার কথা রয়েছে এবং হয়তো প্রধানমন্ত্রী সচিবালয়ে চলে যাবেন এবং প্রধানমন্ত্রী সচিবালয়ে তার কার্যালয়ে চলে যাওয়ার পরে ব্রিফটি শুরু হবে। জানছিলাম এনইসি সভার খবর। চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেলাকে কেন্দ্র করে এনসিপি বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে সকালে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রামের মুরাদপুর থেকে টাইগার পাস পর্যন্ত শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়কের পিলারে আঁকা জুলাই গ্রাফিতি মুছে ফেলা হয়। এর প্রতিবাদে চট্টগ্রাম মহানগর এনসিপির পক্ষ থেকে জুলাই গ্রাফিতি আঁকার কর্মসূচি দেওয়া হয়। এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন গ্রাফিতি অঙ্কন করেন। এরপর গতরাতে সিটি কর্পোরেশন কার্যালয়ে যাওয়ার সড়কে সিটি মেয়র ডাক্তার শাহাদাতকে দায়ী করে শাহাদাত ডাক্তার জুলাইয়ের গাদ্দার সহ বিভিন্ন লেখা লেখেন এনসিপির নেতাকর্মীরা। বিষয়টি জানতে পেরে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এর প্রতিবাদ করে বিক্ষোভ করেন। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিচ, গ্রাফিতি মুছে ফেলার ঘটনা কেন্দ্র করে ১৪৪ ধারা জারির কথা আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে সেখানে কি অবস্থা দেখছেন? হ্যাঁ, এই মুহূর্তে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ যে নিষেধাজ্ঞা জারি করেছে এবং সকাল থেকে এখানে এনসিপি তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল সেটি তারা স্থগিত করেছে ২ দিনের জন্য। সেই কারণে এখানে আমরা এক পাশে শুধু বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দেখেছি, তবে এনসিপির কোনো সদস্য বা নেতাকর্মী এখানে আসেনি। তবে সকাল থেকে পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চট্টগ্রাম ওয়াসা থেকে দেওয়ানহাট এবং টাইগার পাস মোড়ে অবস্থান করছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি শান্ত আছে। তবে একটু আগে আমাদের যে সিটি কর্পোরেশনের মেয়র যেটি জানিয়েছেন যে শহীদ ওয়াসিম আকরাম যে ফ্লাইওভারের নিচে যে পিলারগুলো আছে এবং সেখানে যেই গ্রাফিতিগুলো অঙ্কন করা হয়েছিল, সেগুলো বিভিন্ন প্রতিষ্ঠান, কোচিং সেন্টার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্রাফিতির উপরে যে পোস্টার লাগিয়েছে এবং সেই কারণে যে শ্রীহীন হয়েছে এবং সেই কারণে শ্রীবৃদ্ধি করতে তারা মূলত ফিলারগুলোতে নতুনভাবে রং লাগিয়েছে। তবে তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন, তারা এনসিপি নেতাদেরকে আশ্বস্ত করেছেন এবং যদি চারুকলার শিক্ষার্থী দিয়ে নতুনভাবে এখানে গ্রাফিতি নির্মাণ করে দেওয়া হবে। এছাড়া আমরা যেটা দেখেছি, গতকাল সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এনসিপির নেতাকর্মী এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং সেই কারণে নতুন করে এনসিপির নেতাকর্মীরা আজকে কর্মসূচি দিয়েছিল টাইগার পাস
এবং সিটি কর্পোরেশনকে কেন্দ্র করে, এবং তারা সেখানে চট্টগ্রামের মেয়রকে দায়ী করেছেন এবং তিনি এইসব গ্রাফিতি মুছে দেওয়ার জন্য তাকে দায়ী করা হয়েছে। তবে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র তা অস্বীকার করেছেন। এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম চট্টগ্রামের 144 ধারার খবর। গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে 3 দফা দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচির ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ দেয় সরকার। এই নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত ব্লকেট কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে ডুয়েট ক্যাম্পাসে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নাসির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। নাসির, ডুয়েটের সবশেষ পরিস্থিতি সম্পর্কে কি জানাতে পারেন? আন্দোলনকারী শিক্ষার্থীরা এই মুহূর্তে কি বলছেন? বৃহস্পতিবার ডক্টর ইকবালকে এখানে ভিসি নিয়োগের পর থেকেই ছাত্রদের মধ্যে আন্দোলন শুরু হয়। তারা এখানকার ডুয়েটের নিজস্ব শিক্ষক যারা আছেন, এখানে যারা আছেন সিনিয়র শিক্ষক, তাদের থেকে ভিসি নিয়োগের জন্য দাবি তারা করে আসছিলেন। এবং গতকাল নতুন ভিসি এখানে যোগদান করেছেন। উনি ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। উনি এই পাশেই উপজেলা নির্বাহী কর্মকর্তার এখানে থেকে উনি যোগদান করে গেছেন এবং আজ সকাল থেকে শিক্ষার্থীরা ব্লকেট কর্মসূচি পালন করছেন। ভিসি যাতে এখানে যোগদান করতে না পারেন এবং তার এই যোগদান বাতিলের দাবি তারা করছেন এবং এই ডুয়েটের মূল গেট তারা বন্ধ করে দিয়েছেন এবং ছাত্ররা সকাল 8টা থেকে দফায় দফায় মিছিল করছেন এবং তারা এখানে বিক্ষোভ করছেন। তাদের দাবি 3টা। এক হলো ভিসি পরিবর্তন করতে হবে, এই ডুয়েট থেকে ভিসি নিয়োগ দিতে হবে। 2 হলো গতকাল যারা আক্রমণ করেছে তাদেরকে, অনেকগুলো ছাত্র আহত হয়েছে, তাদের গ্রেপ্তার করতে হবে, তাদের গ্রেপ্তার মাধ্যমে বিচার করতে হবে এবং এই ক্যাম্পাস শান্তিপূর্ণ করার জন্য যে পুলিশ নিয়োগ করা হয়েছে সেটাকে সরিয়ে নিতে হবে। এই ছিল ডুয়েটের সর্বশেষ অবস্থা। জানছিলাম ডুয়েটে আন্দোলনের খবর। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাসে কথা কাটাকাটিকে কেন্দ্র করে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে 2 বিভাগের শিক্ষার্থীরা। এতে প্রক্টর সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল ঘটনা ঘটে ক্যাম্পাস থেকে ঝিনাইদহগামী একটি বাসে। এলাকাবাসী জানায়, লোক প্রশাসন বিভাগের এক সিনিয়রের উচ্চ স্বরে গান গাওয়া ও কথা বলা নিয়ে বিরক্ত হন বায়োটেকনোলজি বিভাগের এক জুনিয়র শিক্ষার্থী। এ নিয়ে তখন বাসের সেশন ও পরিচয় জানতে চাওয়াকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে এই ঘটনার জেরে রাতে বাসটি ক্যাম্পাসে ফিরে এলে প্রধান ফটক ও ডায়না চত্বর এলাকায় 2 বিভাগের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কিতে আহত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর শাহিনুজ্জামান। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এদিকে 8ম দিনের কমপ্লিট শাটডাউন চলছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ভিসির অপসারণের দাবিতে আন্দোলনকারীরা আজও সকালে ক্যাম্পাসে বিক্ষোভ, সমাবেশ ও অবস্থান ধর্মঘট পালন করছে। প্রবি ভিসি ডক্টর কাজী রফিকুল ইসলামের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে গত 11ই মে থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী ঐক্যজোট নানাভাবে আন্দোলন চালিয়ে আসছিল। এ সময় ভিসির পক্ষে বহিরাগতরা ঢুকে আন্দোলন কর্মসূচিতে হামলা করে। হামলায় শিক্ষক, কর্মকর্তা সহ কমপক্ষে 30 জন আহত হন। হাম সংক্রমণ ও চিকিৎসার খবর জানাতে এই মুহূর্তে বাংলাদেশ শিশু হাসপাতালে আছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, হাম সংক্রমণ ও চিকিৎসার আজকের সবশেষ কি খবর আছে আপনার কাছে? মুশফিক, আপনাকে ধন্যবাদ। সেটি হচ্ছে যে হামের আতঙ্কের তথ্য নয়, কিছু আশার বাণী দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে বাংলাদেশ শিশু হাসপাতালের একজন অধ্যাপক ডক্টর আতিকুল ইসলাম, উনি কিছুক্ষণ আগে আমাদেরকে যে তথ্যটি দিয়েছেন সেটি হচ্ছে আগামী
মাসখানেকের মধ্যে এই হামের প্রকোপটা অনেকটাই কমে আসবে। তার কারণ হচ্ছে সরকারের পক্ষ থেকে গত 1 মাস ধরে যে ভ্যাকসিন শুরু করেছে সেটির প্রভাব পড়তে, অর্থাৎ একটি ভ্যাকসিন প্রথম ডোজ দেওয়ার পরে সেটি 2 সপ্তাহ সময় লাগে, মানে 15 দিন সময় লাগে, তারপর থেকে এটি প্রভাব পড়ে এবং দ্বিতীয় ডোজটি দেওয়ার পরে 1 সপ্তাহ, অর্থাৎ পুরো 1 মাসের মধ্যে এই প্রকোপ বা হামের যে প্রকোপ সেটি কমে আসবে। কারণ ভ্যাকসিন দেওয়ার পরে 1 মাসের মধ্যে একটি ইতিবাচক ফলাফল পাওয়া যাবে, সেই তথ্যটি জানিয়েছেন বাংলাদেশ শিশু হাসপাতালের অধ্যাপক ডাক্তার আতিকুল ইসলাম, উনি এমনটি বলেছেন। এবং আরেকটি তথ্য যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে শিশু হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি আছে প্রায় 523 জনের মতো, এবং গত 24 ঘন্টায় ভর্তি রয়েছেন 14 জন, এবং গত 3 মাসের যে রেশিও ভর্তির সেটি তথ্য যদি বলি যে গত মাসে ছিল 323 জন এবং এ মাসে এই গতকাল পর্যন্ত 232 জন ভর্তি হয়েছেন শুধুমাত্র শিশু হাসপাতালে। এবং একই সাথে সারা দেশের হামের যে পরিস্থিতি বা হামের যে সংক্রমণ সেটি হচ্ছে গতকাল পর্যন্ত 57,000-এর উপরে, প্রায় 58,000-এর কাছাকাছি হামে আক্রান্ত হয়েছেন, এবং মৃত্যুর সংখ্যা সেটি হচ্ছে যে 450-র উপরে এ পর্যন্ত হামে এবং হামজনিত কারণে মৃত্যু হচ্ছে 450-র উপরে। এ ছিল আমার কাছ থেকে হামের সবশেষ তথ্য। জানছিলাম হাম সংক্রমণ ও চিকিৎসার খবর। শ্রমিক ফেডারেশনের দেওয়া কমিটি বাতিল করে নির্বাচনের মাধ্যমে রাজশাহী শ্রমিক ইউনিয়নের কমিটি গঠনের দাবিতে পরিবহন ধর্মঘটের রাজশাহীর সাথে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে হঠাৎ করে দূরপাল্লা ও আন্তজেলা রুটে বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল সহ বিভিন্ন কাউন্টারে গিয়ে দেখা যায় যাত্রীরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেও কোনো বাস ছেড়ে যাচ্ছে না। এতে জরুরি কাজে ঢাকাসহ বিভিন্ন জেলায় যেতে বিপাকে পড়েছে অনেকেই। শ্রমিক নেতারা বলছেন, ফেডারেশনের দেয়া কমিটি বাতিল করে আহ্বায়ক কমিটির মাধ্যমে নির্বাচন না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। তবে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছে যাত্রীরা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।